Okay. So, okay, welcome back to the class. So this is your class number 8, and basically we are going to focus on এটা ভয়েল অ্যাভেলেবল ভয়েস তো থাকার কথা দেখবো না আমি তাহলে। So basically in this class we are going to focus on six patterns of present indefinite tense, only present indefinite tense. কেন আমরা এগুলোর উপর আসলে এত অল্প অল্প করে কাজ করব, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি টেন্সের আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই টেন্সগুলো আমাদের বেশি ব্যবহার হয় এবং এগুলো নাবোধক প্রশ্নবোধক এগুলো বা এগুলো থেকে প্রশ্ন করা, আনসারিং করা, এই এই টাইপের বিষয়গুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি। কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড, এই জন্য এগুলো ভালো একটু ঝালাই করে নিতে হবে, যাতে আপনি কথা বলতে লিখতে গিয়ে বা বুঝতে পারেন সহজে ভালোভাবে। তো চলেন, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা আপনাদেরকে সেন্টেন্স মেক করার কথা বললাম, আপনারা মেবি কেউই করেননি। হ্যাঁ, আমি যখন ইংরেজি শিখি প্রথম ক্লাস 9-এ পড়ি, তখন আমাকে অনেক টিচার ছিলেন। উনিও তখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি ক্লাস 9-এ পড়তাম, উনি ইন্টারমিডিয়েটে কলেজে পড়তো, বাট অনেক ভালো রয়্যাল স্টুডেন্ট ছিল। উনি প্রতিদিন আমাকে 500 বাক্য তৈরি করতে দিত, 500। এবং 500 তো বাক্য তৈরি আমি কিভাবে এমন ছিল যে আপনার যে দিস্তা কাগজগুলো, রিম কাগজ, ওইটা আমি আহ 10 দিস্তা কাগজ আমি এক সপ্তাহ শেষ করে ফেলতাম লিখে। এবং এক রিম কিনে আনতাম, আমার বাবাকে বলতাম যে রিম কিনে দাও। তার মানে হলো, এই সেন্টেন্সগুলো যখন আপনি লিখবেন একই টাইপের, যখন বারে বারে লিখবেন, লিখতে লিখতে আপনি এই বিষয়ে এত বেশি স্ট্রং হবে আপনার নলেজ, এগুলো কখনো ভুলবেন না মাথা থেকে। হ্যাঁ, আর পাশাপাশি এগুলো, এই যে কথা বলাটা হলো, স্পিকিং হলো সম্পূর্ণ স্পিকিং এর মাধ্যমেই হবে। তবে হ্যাঁ, এখানে আপনার স্পিকিংটা ভালো হবে কখন, যখন আপনার সেন্টেন্স মেকিং নিয়ে কোনো ঝামেলা নাই, সেন্টেন্স মেক করতে পারছেন, আপনার ভোকাব আছে না, পর্যাপ্ত ভোকাব আছে, ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ভোকাব প্রতিদিনই শেখার চেষ্টা করতে হবে অল্প অল্প করে, ঠিক আছে? কিছু ফ্যারেজ শিখতে হবে, এগুলো। যাই হোক, তো আজকে চলেন আমরা যেটা বললাম যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এগুলোকে আলাদাভাবে দেখবো। প্রথমে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচারটা শিখে আসছিলাম, কি সাবজেক্টের পরে ভার্বের কি হয়, ভার্বের 1 নাম্বার রূপটা হয়, তাই না? দেন এক্সটেনশন, এটা দ্বারা কি বর্তমানে কোনো কাজ, মানে সাধারণভাবে যে কাজগুলো সচরাচর ঘটে, এই টাইপের কাজগুলো আমরা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলে দিতে পারি। যেমন আমি যাই, সে যায়, সে করে, সে ঘুমায়, সে লিখে, সে পড়ে, তাই না, সে ব্যবসা করে, এই টাইপের বিষয়গুলো, তাই না, সে আসলে পড়ায়, এই টাইপের, সে রান্না করে, সাঁতার কাটে, দৌড়ায়, হ্যাঁ, এই টাইপের খেলা করে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বর্তমানে যে কাজগুলো সচরাচর করি। আর টেন্সটা আমরা কিভাবে চিনবো? টেন্সটা আমরা চিনতে হলে ভার্বের, বাংলা বাক্যের শেষে যে ক্রিয়াপদটা থাকে, ক্রিয়াপদ মানে কি, করা, হওয়া, যাওয়া, খাওয়া, এই জন্য ক্রিয়াপদ, এগুলোর দিকে তাকে এটার মিনিংটা দেখে আমাদেরকে বুঝতে হবে। তো এটা আমরা অলরেডি গত ক্লাসে ডিসকাস করেছি এবং সেখানে অনেক এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আমরা আরো একটু বেশি দেওয়ার চেষ্টা করবো, অনেক সময় আমাদের হাতে আছে এখনো, 50 মিনিটস আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে 6 প্যাটার্নে রূপান্তর করার জন্য দুটি জিনিসের সহায়তা নিতে হয়। কি কি সেটা? ডু এবং কি, ডাস। ডু এবং ডাস। ডু এবং ডাসটা কেন নিব, ওয়েল খেয়াল করি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই বাক্যটাকে আমরা নাবোধকত বলি যে আমি স্কুলে যাই না, আমরা বলি না যে ইদানিং আমি স্কুলে যাই না, তাই না, এমনটা, অথবা এখন আর আমি স্কুলে যাই না। এই যে যাই না, নাবোধক করার জন্য আমাদেরকে আমরা নাবোধক কিভাবে করব? এখানে এই যে গো, এই গোটা একটা মেইন ভার্ব, এটা একটা অ্যাকশন বা একটা মেইন ভার্ব, মূল ভার্ব, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। যে কোনো ইংরেজি বাক্যকে সাধারণত কিছু নেগেটিভ কিছু ওয়ার্ড থাকে, যেমন নেভার, হার্ডলি, ফিউ বা লিটেল, এই টাইপের কিছু ওয়ার্ড থাকে, সেগুলো থাকলে সরাসরি বাক্যটা নাবোধকই দেয়। বাট যে যে সকল ওয়ার্ডে এই ধরনের নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে না, সেই সকল বাক্য নাবোধক প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্ব লাগে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নাবোধক করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এবং ডাস, কোথায় ডু নেব কোথায় ডাজ নেব আমরা খেয়াল করি। সো প্রথমে দেখেন, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটাকে নাবোধক করতে হলে অতিরিক্ত এখানে ডু আনতে হবে। এখানে ডু এর কোনো মিনিং, এটা ডু ভার্ব, এটা অক্সিলারি মানে ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এই ডুটাকে ব্যবহার করে প্রশ্ন করবেন, ডুটাকে সাবজেক্ট আগে নিয়ে আসেন, ডাক বিভার্বের মতোই, যে ডু আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয় যাই, আমি কি বিদ্যালয় যাই না, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয় যাই না। এবার আমরা ডাব্লিউ এর যে কোশ্চেন গুলো আছে, সেটাতে আমরা কি শিখে আসছিলাম, প্রথমে একটা ডাব্লিউ এস অড দিতে হয়। ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করার নিয়মটা হলো প্রথমে ডাব্লিউ এস অড, এরপর আমাদের একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। এখানে এই বাক্যে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি কি, ডু, তাই না? এটাই তারপর কি, ওয়েন ডু আই, এবার সাবজেক্ট, তার মানে সাবজেক্ট এবং ডাব্লিউ এর মাঝখানে অক্সিলারি ভার্বটাকে বসিয়ে দিতে হবে, বাকিগুলো সেম থাকবে।
হয়ে গেল। এটাকে নাবোধক করতে হলে আবার আমরা কি ওয়েন ডোন্ট আই গো টু স্কুল, কখনো আমি স্কুলে যাই না, ডুর সাথে নট বসাইলেই হবে। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ডু এবং ডাস, ডাসটা আমরা কোথায় বসাবো? ডাসটা যদি আপনারা বুঝে যান তাহলে বেটার। সোজা কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করি, অর্থাৎ সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু আমরা কি করি, ভার্বের সাথে এস বাই যোগ করি না? ভার্বের সাথে যখন আমরা এস বাই যোগ করি, ওই বাক্যগুলোকেই নাবোধক করার জন্য বা প্রশ্নবোধক বানানোর জন্য আমাদেরকে ডাস নিতে হবে। কি নিতে হবে? ডাস। যখন আমরা ডাস নিব তখন ওই মেইন ভার্বের এস বাই এ সব উঠে যাবে, সেটা একেবারে বেস ফর্ম হয়ে যাবে। হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সে ক্রিকেট খেলে না, তাহলে হবে হি ডাজেন্ট। ডাজেন্ট তখন দেখো এই যে প্লের সাথে যে এস ছিল, এসটা কিন্তু উঠে গেছে। এটা নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা যখন আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি, ওই ধরনের বাক্যগুলো কি নাবোধক প্রশ্নবোধক করার জন্য ডাস নিতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে ডু। যেখানে আমরা আপনার সাবজেক্ট ভার্বের সাথে এস বাই যোগ করি না, বিশেষ করে সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন অথবা যে কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে আমরা ভার্বের সাথে এস বাই যোগ করি না, তাই না? সেই ক্ষেত্রে ডু। এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় ডু আর কোথায় ডাস? কথা বলেন। যারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনারা 15 জন আছেন, সবাইকে এই বিষয়ে অবগত যে কোথায় ডু এবং কোথায় ডাস বসাতে হয়। জি স্যার, বুঝতে পারছি। এবং এটা জি কিন্তু স্যার, অনেক বুঝতে ইম্পর্টেন্ট, পারছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলি। এমনকি আমি তো আইএলস পড়াই, আইএলস এর স্পিকিং করাতে গিয়ে আমি অনেককে দেখি তারা ভুল করে এটা বলে ফেলে। হ্যাঁ, এটা আপনার স্লিপ অফ টাং অনেক সময় আছে, আপনার ভুলবশত মুখ থেকে বেরিয়ে আসবে, বাট আপনি নিয়মটা যদি জানেন ধীরে ধীরে জিনিসগুলো আপনার ব্রেনে সেট হয়ে যাবে, তখন কথা বলতে গেলে অটোমেটিক্যালি আসবে। কিছুদিন আগে আমার এক ভাই, উনি সৌদি আরব প্রায় সৌদি আরবে থাকতেন 25 থেকে 30 বছর, উনি এখন বাংলাদেশে আছে, ঢাকাতেই থাকে আমার কাছাকাছি। তো উনি দেখলাম যে ভালো ইংলিশ বলে। তো দেখলাম যে উনি অটোমেটিক্যালি হির সাথে গোজ না জানি হি কামস বলে। আমি ভাই আপনি এটার সাথে কামস বলেন কেন, এই যোগ করলেন কেন? বলে আমি জানি না, তবে মানে এটাই নিয়ম, মানে এটা বাক্যটা সঠিক। তখন আমি তাকে মানে তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে, আপনি এটা কখনো ট্রেনিং করছেন কিনা? কয়, হ্যাঁ অনেক আগে ট্রেনিং করছিলাম, বাট এখন যে আমি বলি এটা যে কেন, এই রুলটা আমার মনে নাই, বাট আমি একসময় এটা শিখছিলাম কেন এই করতে। তো এই জন্য বলবো যে এই জিনিসগুলো আপনাদেরকে ইনকর্পোরেট করতে হবে, আমাদের ব্রেনে সেট করতে হবে। আচ্ছা, এবার আপনাদেরকে আজকে একটি অ্যাক্টিভিটিস দিব আমি, এটা ডেইলি রুটিন। আপনি এটা বর্ণনা করে একটু মানে জাস্ট একটু ফিল পান যে কথা বলা। সেটা হলো এই যে আমরা এখানে দুটোই দেখতে পাচ্ছি, আফটার আফটার আফটার। আফটারের পরে কি হয়, ভার্ব। এই আফটার আফটার একটা প্রিপোজিশন, আর আফটার কি একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় টু ব্যতীত, টু এর পরে আবার ভি ওয়ান হয়। টু একটা প্রিপোজিশন বা টু এর পরে ভি ওয়ান হবে, যেমন টু ডু করতে। হ্যাঁ, বাট টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এইটা আমাদের এই হ্যাঁ। ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করার জন্য, আমাদের অত ডেইলি রুটিনটা বর্ণনা করার জন্য আফটারের ব্যবহারটা আছে। তা দেখেন আমরা কিভাবে বর্ণনা করতে পারি, খেয়াল করি। যেমন আমরা যদি আপনাকে বলি, যেমন এখান থেকে আমরা এখানে এখানে একটা এই দেওয়া আছে, দেখেন। প্রথমে আমরা যখন সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করেন, প্রথমে আমরা কি করি, আই গেট আপ ইন দ্য মর্নিং, অথবা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে আমি ঘুম থেকে উঠি। তারপর কথাটা আমরা কিভাবে বলবো, আফটার দ্যাট অথবা দেন। আফটার দ্যাট মানেটা হলো তারপর, অথবা কি দেন অর্থ কি, তারপর, একই কথা। দেন কি করি বলেন, দেন আই ওয়াশ মাই সেলফ, মানে আমি কি করি, আমি নিজেকে ধৌত করি, অথবা আই ফ্রেশন আপ মাই সেলফ, ফ্রেশন আপ, ফ্রেশন, এই যে FRESHEN, ফ্রেশ মানে হচ্ছে নিজেকে ফ্রেশ করা আর কি। হ্যাঁ, ফ্রেশ হই মানে আমি ফ্রেশ হই। দেন আই ফ্রেশন আপ মাই, তারপর আমি ফ্রেশ হই। আসসালামাইকুম এমনটা স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজিফা, থ্যাংক ইউ। ওকে, স্যার আমি নাজিফা। জি বলছি, নাজিফা বলো জি, বলছি, বলো যে আমার অ্যাকচুয়ালি কালকে পরীক্ষা আছে। আই গট। আমার কালকে পরীক্ষা আছে। ঠিক আছে, আপনার পরীক্ষা থাকলে তাহলে আপনি যেতে পারেন, পরে আপনি রেকর্ডটি এই দেখে নিন। জন্য আমি নাজিফা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে ওকে, ক্লাস করতে পারবো না। থ্যাংক ইউ, তাহলে আপনি পরে দেখে থ্যাংক নিন। ইউ। থ্যাংক ইউ। এরপরে দেখেন, এরপর আমরা বারে বারে কি মানে দেন আপনাদেরই বলবো, তার মানে কি বললাম, যে ধৌত করার পরে অথবা ফ্রেশ হওয়ার পর, আফটার ফ্রেশনিং আপ, এই যে আফটার পর আইএনজি দেখছেন, এই যে আইএনজি, আফটার ফ্রেশনিং আপ মাইসেলফ আই গো টু মস্ক, এখান থেকে ঘুরে আসবে আর কি। হ্যাঁ, এখান থেকে ঘুরে আসবে ডেলি রুটিনটা। দেন কি করে, আই গো টু মস্ক, আপনি মানে যে ধর্মের হোক আপনার প্রার্থনালয় যেটা যেটা বলবেন, আপনি বলতে আই গো টু টেম্পল, আই গো টু প্যাগোডা, আই গো টু চার্চ, ওকে হতে পারে, হোয়াট এভার ইট ইজ। দেন দেখেন, তারপর আই মেক এবলুশন, তারপরে আমি উজু করি।
তাই না? আফটার মেকিং এভলিউশন, উজু করার পরে যে বারে বারে আমরা বলতে আফটার পরে, আফটার মেকিং, আফটার পরে কি ভার্বটাকে আইনজি হবে, যে আফটার মেক এভলিউশন উজু করা, তাহলে উজু করার পর মানে কি আফটার মেকিং হবে, ভার্বের সাথে আইনজি, এই মেকটা এখানে ভার্ব। আফটার মেকিং এভলিউশন আই সে প্রেয়ার অথবা আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি, দেন আই রিটার্ন হোম, তারপর আমি বাড়ি ফিরে আসি। আফটার রিটার্নিং হোম, বাড়ি ফিরে আসার পরে আই টেক টি, আমি চা পান করি, তাই না? দেন আই স্টার্ট, তারপর আমি কাজ শুরু করি, আফটার ওয়ার্কিং, কাজ করার পরে আই টেক রেস্ট। এভাবে করে আপনি জাস্ট বলবেন, আপনি এভাবে এরকম হতে পারে যে চা, আপনি এটাও বলতে পারেন যে আফটার রিটার্নিং মাই হোম আই টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। দেন আই বলতে পারেন যে আই রিসাইট দ্য হোলি কোরআন ফর সাম টাইম অর ফর 30 মিনিটস, অর স্টাডি বলতে পারেন যে আই স্টাডি ফর অ্যাকচুয়ালি 1 আওয়ার। আফটার দ্যাট, অথবা বলতে পারেন যে আফটার স্টাডিং আই গেট ড্রেসড, আমি মানে পোশাক পরিধান করি, আই গেট ড্রেসড ফর গোয়িং টু স্কুল, গোয়িং টু অফিস, রাইট? দেন বলতে পারেন যে দেন আই স্টার্ট অ্যাট, আমি তারপর রওনা হই, আই স্টার্ট মানে রওনা হওয়া, আই স্টার্ট ফর মাই অফিস, আর আই স্টার্ট ফর মানে স্টার্ট ফর মানে কোনো কিছু জন্য রওনা হয়, স্টার্ট ফর মাই অফিস অ্যাট, অথবা অ্যারাউন্ড বলতে পারেন যে অ্যারাউন্ড 8 AM, 8টার দিকে আমি রওনা হই। দেন আমি বাসে করে সেখানে পৌঁছানোর পরে আমি সবার সাথে মিট করি। এই যে আপনি যে এইভাবে করে বর্ণনা করবেন, আপনি যদি শব্দ জানেন, তাহলে আমি আমি মনে করি যেভাবে আমি প্রথমে দেখিয়েছি আপনি এটা ব্যবহার করে করে জাস্ট আফটার দিয়ে, বা এই যে বারে বারে আপনার, আমি আরো কিছু ওয়ার্ড দেখাবো, এই যে তারপর, বারে বারে আপনি দেন বা আফটার দ্যাট না বলে আরো কিছু ওয়ার্ড আছে, সেটা আমি দেখাবো, আমাকে একটু মনে করে দেন, আমার যদি মনে না থাকে। এই মানে তারপর বা এরপর, এই কথার পরিবর্তে দেন বা আফটার ওয়ার্ডের পরিবর্তে আরো কিছু ব্যবহার করতে পারি, বারে বারে একই টাইপের ওয়ার্ড ব্যবহার করলে ভালো শোনাবে না। চলেন তাহলে আমরা ওভারঅল প্র্যাকটিসে চলে যাই। আজকের পুরো বিষয়টা এখানে, এই পুরো বিষয়টা এখানে আপনার এই যে ব্যাখ্যা করে দেওয়া আছে, এটা আপনি পড়তে পারেন, আপনাকে দেবে ভোকাবুলারি ইমপ্রুভ হবে, পাশাপাশি আপনার কি হবে, এটা বলাটা আপনি শিখে যাবেন। এরপরে নিচে এখানে আপনার কিছু ভোকাব দেওয়া আছে, বিশেষ করে এই যে দৈনন্দিন কথাবার্তা বলার জন্য, ঠিক আছে? এবং আপনার এই যে কোশ্চেন, কোশ্চেন আকারে দেওয়া আছে, কনভারসেশন কোশ্চেন অ্যাবাউট ডেইলি রুটিন। হ্যাঁ, যে ওয়েন ডু গেট, আপনি একদিন প্রশ্ন করেন যে ওয়েন ডু গেট আপ ইন দ্য মর্নিং, কখন ওঠেন? আপনি আনসার করবেন যে আই গেট আপ এট 5, এভাবে করে আনসার করা, প্রশ্ন করা, আনসার করা, প্রশ্ন করা। ওই ওই ওখান থেকে মূলত প্রশ্ন করে এখানে সংযোজন করা হয়েছে, এই যে ডেইলি রুটিন থেকে। এভাবে করে আপনি এই ডেইলি রুটিন চমৎকার ভাবে নিজের ডেইলি রুটিন সম্পর্কে বলবেন। আমার নেক্সট ক্লাসে শুরু করার আগে আপনাদেরকে আমি একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের আমাদের একটা আছে, সেখানে প্রায় 400 মেম্বার আছে, ওইটা আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা দিবেন। ওটা অনেকদিন হয়ে গেছে, ইনএক্টিভ হয়ে আছে, আগের পার্টিসিপেন্টরা হয়তো ব্যস্ত বা হয়তো বা দীর্ঘদিন হয়ে গেছে, সেখানে আপনারা ভয়েস দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। চলেন তাহলে আমরা আজকে লেসনে আমরা প্র্যাকটিস করি। তাহলে আমি মাত্র কি বলে আসলাম, আপনাদেরকে কি শেখালাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নাবোধক প্রশ্নবোধক করার জন্য আমাদের কি নিতে হবে, বলেন? Do what does. আমাদেরকে নিতে হবে ডু অথবা কি ডাস। আই হোপ, ওকে ওকে, আমি একটু বড় করে নেই। আচ্ছা, সো ধৈর্য সহকারে থাকতে হবে, ধৈর্যটা হলো আপনার মেইন, তাই না? ওকে, তাহলে আমাদের ক্লাস নাম্বারটা হলো আজকে ক্লাস নাম্বার 8। আর ক্লাসে টপিকটা আমরা বলতে পারি, আপনাদের কিন্তু এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যেটা লিখে লিখে দেখায়, এটা কিন্তু আপনাদের ক্লাস লেকচার নামে একটা শিট, ইয়ে ফোল্ডার আছে, ওখানে দিয়ে দেয়। হ্যাঁ, শিটে তো সব জিনিস থাকে না। 6 প্যাটার্ন অফ, আমরা বলতে পারি যে প্রেজেন্ট সিম্পল টেন্স, কি টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? এটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সকে নাবোধক বা প্রশ্নবোধক করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে কি, ডু, তাই না? আমরা বলতে পারি যে ডু ভার্ব, ডু এবং ডাস নিব আমরা, রাইট? তাহলে আমরা ডু দিয়ে প্র্যাকটিস করি প্রথমে। ডু আমরা কোন কোন ক্ষেত্রে নিব? আচ্ছা, আমি যদি বলি যে আসলে, ধরুন আমি বললাম যে মানে সে প্রতিদিন কি করে, সে প্রতিদিন সকালে ব্যায়াম করে, তাহলে কে ব্যায়াম করে? সাবজেক্টটাকে হি, তাহলে He. হি টেক না টেক্স, বলে তো টেক্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি টেক্স এক্সারসাইজ, হি টেক্স এক্সারসাইজ। আবার শুধু এক্সারসাইজ দিলেও ভার বোঝাবে, হি টেক্স এক্সারসাইজ এভরি মর্নিং। এভরি মর্নিং মানে কি, প্রতিদিন সকালে সে ব্যায়াম করে। এখন আমরা যদি বাক্যটা এরকম নাবোধক করি, সে প্রতিদিন সকালে ব্যায়াম করে না, তাহলে হবে কি বলেন তো? He does not. রাইট, তাহলে হি ডাজেন্ট আসলে বলেন হি ডাজেন্ট টেক এক্সারসাইজ, হি ডাজেন্ট টেক এক্সারসাইজ এভরি মর্নিং। সে কি করে না, প্রতিদিন সকালে সে ব্যায়াম করে না। সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে, তাহলে হবে কি বলেন তো? ডাজ হি, কি হবে? Does ডাজ হি টেক, ডাজ হি টেক take এক্সারসাইজ, ডাজ হি টেক every day. এক্সারসাইজ এভরি মর্নিং?
সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে? আচ্ছা, আমি বললাম যে এটাকে আবার নাবোধক প্রশ্ন করছি, সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে না? তাহলে কি ডাজেন্ট কি হবে? ডাজেন্ট। তা ডাজেন্ট Doesn't নট। ডাজেন্ট হি টেক এক্সারসাইজ? কারো কোনো he ডিফিকাল্টি থাকলে আমাকে শেয়ার করবেন প্লিজ, আপনাদের জন্যই তো আমি আছি, তাই না? আর আপনাদের এই ব্যাচের মধ্য দিয়ে মূলত সম্ভবত আমাদের ফাউন্ডেশন সম্পর্কে আমি আর ক্লাস করাবো না আর। আপনাদের এই ব্যাচটাই শেষ ব্যাচ হবে মেবি। আমরা নতুন করে ব্যাচ নিচ্ছি না আপাতত, স্লট খালি আছে, তারপর নিচ্ছি না। ডাজেন্ট হি টেক এক্সারসাইজ এভরি মর্নিং? সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে না, তাই না? তাহলে কি হবে? he ডাজেন্ট হি টেক এক্সারসাইজ এভরি মর্নিং। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছেন, যখন আমরা ডাজ নিয়েছি তখন কিন্তু এই যে টেকের সাথে এইচ বাইসটা কিন্তু উঠে গেছে, এটা মাথায় রাখতে হবে। যখন যে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এইভাবে ডাজ যদি নেই অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে, তখন সেটা কি হবে? এভরি মর্নিং এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ডেইলি মর্নিং না, এভরি মর্নিং, রাইট? আপনি ডেইলি বলে তো দৈনিক সেটা দিতে পারেন, যে মানে ডেইলি এভরি ডে বলতে পারেন আপনি। আচ্ছা, এরপরে যদি আপনি প্রতিদিন আমি এখানে বলছি প্রতিদিন সকালে বলছি। আচ্ছা, আমি বললাম যে সে কোথায় প্রতিদিন সকালে ব্যায়াম করে, কোথায়, তার মানে কি ডাব্লিউএস প্রশ্ন না? তাহলে কোথায় মানে where কি? ওয়ার ডাজ, ওয়ার ডাজ হি does টেক এক্সারসাইজ। আপনারা কি এই যে 9টি ডাব্লিউএস অট এটাকে আপনারা মুখস্থ করে নিছেন? এগুলো এগুলো তো আপনার ইংরেজি ভাষার প্রাণ, তাই না? ইংরেজির কমিউনিকেশন মানে কি? প্রশ্ন করা, আনসার করা, কথোপকথন, তাই না? এই প্রশ্ন করা, আনসার করা শিখতে হবে না? তাহলে কোথায় সে ব্যায়াম করে, আবার কোথায় সে ব্যায়াম করে না, তাহলে হবে কি? ওয়ার, where ওয়ার ডাজেন্ট, ডাজেন্ট হি doesn't টেক এক্সারসাইজ। ঠিক একইভাবে আমরা যদি বলি যে সে কেন প্রতিদিন সকালে ব্যায়াম করে, কেন করে, সাপোজ বললাম কেন করে, তাহলে হবে কি? ওয়াই ডাজ হি টেক এক্সারসাইজ এভরি মর্নিং? আচ্ছা, আমি তো বলি যে সে কিভাবে প্রতিদিন সকালে ব্যায়াম করে, কিভাবে করে, মানে সে কি দৌড়িয়ে করে how না কিভাবে করে? হাউ ডাজ হি টেক has to take exercise every morning. এভরি মর্নিং, তাই না? ওকে। আমি তো বলেছি সে কার সাথে ব্যায়াম করে, কার সাথে, তাহলে কার সাথে মানে কি? উইথ হুম। উইথ মানে with কার সাথে, লিখে রাখেন, উইথ হুম মানে কার সাথে। উইথ হুম ডাজ হি টেক এক্সারসাইজ? কার সাথে সে ব্যায়াম করে, তাই না? আচ্ছা, কার সাথে সে প্রতিদিন সকালে ব্যায়াম করে, এমনটা বলতে পারি আমরা। কখন, আমরা বলবো যে কখন সে সকালে ব্যায়াম করে, কখন সকালে কখন করে। সাপোজ একটু মিউট করে নেন, কার কাছ থেকে শব্দ পাচ্ছি, হেডফোন নেই আপনার। কখন মানে কি? ওয়েন ডাজ হি টেক এক্সারসাইজ? কখন সে ব্যায়াম করে? হ্যাঁ, এভরি মর্নিং, প্রতিদিন সকালে সে কখন করে, মানে সকালকে 8টায় করে না 10টায়, এই টাইপের, হ্যাঁ। ওকে, মূলত কখন ধরে সময়টাকে প্রকাশ করে যে। আচ্ছা, শব্দটা আমি কার কাছ থেকে পাই? সুবর্ণ আক্তার, আপনি একটু মিউট করে নেন প্লিজ, আপনার কাছ থেকে শব্দটা আসে। আমি 100% শিওর, এবং এটা আমার অনেক বেশি মাথা পুরো ধরিয়ে দিয়েছে একেবারে। আচ্ছা, দেখেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি যে আমার বড় ভাই, আমি বললাম যে আমার বড় ভাই ক্লাস 9-এ পড়ে, আমার বড় ভাই ক্লাস 9-এ পড়ে, তাহলে কে পড়ে? আপনার বড় ভাই, তাই না? তাহলে কি মাই, কি বলতে? মাই এল্ডার ব্রাদার। দেখেন সাবজেক্টটা কি? মাই এল্ডার ব্রাদার। আচ্ছা, পড়া বলতে কি? স্টাডিজ। পড়া মানে কি? স্টাডিজ। স্টাডি এটাকে আমরা আইএনজি, এজ অকেশন ওয়াইটাকে আই হয়ে গেছে ইয়েস। শিখে আসছিলাম না আমরা স্টাডি, ওয়াই এর আগে ভালো কনসোনেন্ট থাকলে। মাই ব্রাদার স্টাডিজ ইন ক্লাস 9। এটাকে অল্টারনেটিভ ওয়েতে স্মার্ট এভাবে বলা যায়, যে এভাবে স্মার্ট এভাবে বলা যায়, মাই এল্ডার ব্রাদার, ইজ ইন নাইন্থ গ্রেড। কি গ্রেড? এই ধরনের একটু শুনছেন, যে মাই এল্ডার ব্রাদার ইজ ইন নাইন্থ গ্রেড, এই ধরনের আমরা শুনেছি আমরা এই ধরনের। হি ইজ হি ইজ ইন সেভেন্থ Hmm. গ্রেড, হি হি ইজ ইন সেভেন্থ গ্রেড, হি ইজ ইন ফিফথ গ্রেড, এটা শিখছি না আমরা। এটা মানে কোনো ঘুরে ঘুরে। টেন্সের স্থানে আর কি শুনতে পেয়েছিলাম যে হ্যাঁ, এটা ঘুরে ফিরে জিনিসটা একই আর কি, সে 9-এ পড়াশোনা করে। যাই হোক, আমরা যদি ভার ব্যবহার করি যে মাই এল্ডার ব্রাদার স্টাডিজ ইন ক্লাস 9, এটাকে নাবদ্ধ করে আমার ভাই 9-এ পড়ে না, আমার ভাই ক্লাস 9-এ পড়ে না, সে 10-এ পড়ে সাপোজ। তাহলে কি হবে? পড়ে না নাবদ্ধ করে কি করতে হবে? মাই এল্ডার ব্রাদার। এবার আমরা কি দেবো? ডু দেবো না ডাজ দেবো বলেন তো? দাস ডাজ দিলে কি হবে? স্টাডিজ। দাজান না, করে না, হ্যাঁ ডাজেন, আরে তারপরে স্টাডিজটা স্টাডি হয়ে যাবে, মেইন ভার্বটা চলে আসবে, স্টাডি ইন ক্লাস 9, তাই না? এবার আমরা যদি বলি যে আমার ভাই ক্লাস 9-এ পড়ে, তাহলে কি হবে? ডাজ মাই এল্ডার ব্রাদার স্টাডি ইন ক্লাস 9? ক্লাস 9-এ কি পড়ে? আচ্ছা, এভাবে করে আমার ভাই ক্লাস 9-এ পড়ে না,
এই সিক্স প্যাটার্ন সাধারণত 6 ভাবে বলি, তাই না? এল্ডার ব্রাদার বললাম যে স্টাডি ইন ক্লাস 9, নাইনে পড়ে না। আমি বললাম যে আমার ভাই ক্লাস 9-এ কোথায় পড়ে? যদি এটা এইভাবে করে প্রশ্ন আমরা করি না, কারণ আমার ভাই তুমি জানি, তাই না? তাহলে ওয়ার পরে কি দেবে? ডাজ হবে। কোথায়? এটা ডাব্লিউ এক্স অট। তাহলে কি হবে? ওয়ার পরে কি দেবো আমরা? ডাজ হবে। তাহলে দেখেন, তাহলে ওয়ার ডাজ, এবার সাবজেক্ট মাই এল্ডার ব্রাদার, এটা সাবজেক্ট বাক্যের কারণ এই, তাই না? স্টাডি ইন ক্লাস 9। আপনারা কে কে ভয় পেয়েছিলেন যে আপনাদের ক্লাসগুলো একটু, ওই যে প্রথমে একটু ল্যাকিং হয়েছিল? আপনারা কে কে ভয় পেয়েছিলেন যে আপনাদের ক্লাসগুলো হবে না, বা আপনাদের মানে ক্লাসগুলো করাবো না? কে 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 ভয় পেয়েছিলেন বলেন? তার ভয় পাই নাই আমরা কেউ। না, মানে আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে যথেষ্ট পরিমাণ, কারণ অনেকদিন ধরে আমি খালি অ্যাডমিশন নিতে চাচ্ছিলাম আপনার ইয়েতে, নিতে না, পারি নাই সেটা ঠিক আছে, ব্যস্ততার আপনাকে তো কারণে। এক্সেপশন। বাট কেউ কেউ ভয় পেয়েছিল। আহ, মানে এই আর কি, আমি কারো কথা রীতে বুঝেছি, এটা স্বাভাবিক হয়, এটা তাদের দোষ না। এটা আমি পজিটিভলি ভাবেই নেই, কারণ হলো প্রথমে একটু ল্যাক্স হয়ে গেছিল, আমাদের একটু ব্যস্ত ছিলাম হঠাৎ করে। যাই হোক, আশা করি এখন থেকে ইনশাল্লাহ আমরা রেগুলার করবো, রেগুলার প্র্যাকটিসটা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকি আমরা। আমরা সামনের দিকে আগাই, রাইট? চলেন। তারপর আমরা আরো কিছু বাক্য দেখি। আমরা যদি বলি সিয়াম, দেখেন আমরা বললাম যে সিয়াম সিয়াম প্রতিদিন এই মাঠে ফুটবল খেলে। তাহলে সিয়াম খেলে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সিয়াম প্লেজ হবে। সিএম এর পরে ভার্ব দেবেন, খেলা হয়েছে এখানে ভার্ব। সিয়াম প্লেজ কি খেলে? ফুটবল। সিয়াম প্লেজ ফুটবল ইন দিস ফিল্ড, এই ফিল্ডে কি করে? সামনের দিকে অনেক কিছু শেখার আছে, একটু লেগে থাকেন যারা এগুলো পারেন, থাকেন একটু টাচে থাকেন। আপনি পারলে হয়তো বা এখানে সময় না দিয়ে আপনি অন্যদিকে সময় দেন, বাট ক্লাসে একটু টাচে থাকবেন, দেখবেন কি কি ক্লাস হচ্ছে। তাহলে সিএম ডাজেন্ট প্লে ফুটবল ইন দিস ফিল্ড, এই মাঠে সিএম ফুটবল খেলে না। রাইট, সিএম কি এই মাঠে ফুটবল খেলে? ডাসটাকে নিয়ে আসেন। তবে কি ডাস সিয়াম, দেখেন ডাস সিয়াম প্লে ফুটবল, সিএম কি ফুটবল খেলে ইন দিস ফিল্ড, এই ফিল্ডে? ঠিক একইভাবে আমরা যদি বলি সিএম কি এই মাঠে ফুটবল খেলে না, তাহলে হবে কি ডাজেন্ট। খেয়াল করি আমরা কি হবে, আমরা বলবো যে ডাজেন্ট সিএম প্লে, সিএম কি ফুটবল খেলে না, যে ইন দিস ফিল্ড, এই ফিল্ডে কি সিএম ফুটবল খেলে না। আচ্ছা, আমরা ঠিকই আমরা বলতে পারি যে সিয়াম কাদের সাথে এই মাঠে ফুটবল খেলে? কাদের সাথে? তাহলে কি বলুন তো? উইথ হোম মানে কি কাদের সাথে? কাদের সাথে ডাস সিয়াম প্লে ফুটবল। এভাবে করে আজকে আপনারা এটা নিয়ে ওয়ার্ক করবেন। এভাবে করে বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বাক্য করবেন, বাংলা অর্থ সেটাকে 6 ভাবে বানাবেন বিভিন্ন ডাব্লিউএস অর্থ দিয়ে। কাদের সাথে করে না, অথবা বললাম যে কখন এই মাঠে খেলে, কখন, তাহলে হবে কি ওয়েন ডাস সিয়াম, তাই না? সিয়ামটা একটু বড় অর্থের হবে, ক্যাপিটাল, এই জন্য এখানে বারবার লাল দাগ দেখাচ্ছে যে ওয়েন ডাস সিয়াম প্লে, যে প্লে ফুটবল ইন দিস ফিল্ড, এই ফিল্ডে কাদের সাথে সিএম কি করে? ফুটবল খেলে। কাদের মানে সরি, কখন খেলে? ঠিক একইভাবে এই মাঠে সে কেন ফুটবল খেলে? ওয়াই ওয়াই ডাস সিএম প্লে ফুটবল, এভাবে করে। আচ্ছা, এবার এগুলোর প্রশ্নবোধক কি আমাদের শেখা উচিত না, কিভাবে আমরা প্রশ্ন বানাবো? আচ্ছা, আমরা যদি বলি যে কতক্ষণ খেলে, কতক্ষণ, এই ওটা লিখে নেন। সবকিছু শিটে থাকবে না, একটু নোট করে নিতে হবে। কতক্ষণ মানেটা কি? হাউ লং মানে কি? কতক্ষণ। এরপরে ডাস, এর হাউ লং একটা ডাব্লিউ এস অর্ডার অংশ, হাউ লং এই পর্যন্ত ডাব্লিউ এস অট। এরপর একটা অক্সিলিয়ারি ডাস। সিয়াম কি করে? প্লে। হ্যাঁ, সিয়াম কি করে? প্লে করে, সরি, প্লে করে, বলবো যে ফুটবল ফুটবল প্লে করে বা খেলে ইন দিস ফিল্ড। ঠিক একইভাবে আমরা যদি বলি যে সে কত ঘন ঘন, হাউ অফেন। হাউ অফেন মানে কত ঘন ঘন, কতদিন পর পর। হ্যাঁ, এইটা আর কি। হাউ অফেন মানে কতদিন পর পর, কত ঘন ঘন, কত সময় পর পর ডাস সিয়াম প্লে ফুটবল, ফুটবল খেলে, তাই না, ইন দিস ফিল্ড, এইভাবে করে, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে, ধরেন আমি বললাম যে আসলে সে প্রতিদিন টিভি দেখে, সে প্রতিদিন রাতে টিভি দেখে, রাতে। তাহলে হবে কি? সে প্রতিদিন রাতে টিভি দেখে, ভার্ব কোনটা? দেখা। তাহলে হি ওয়াচেস কি হবে? ওয়াচেস হবে কেন? ইএস যোগ হবে কেন? এই যে ওয়াচ সিএস আছে, শিখেছিলাম না আমরা এস বাই যোগের নিয়মে। সিএস থাকলে কি হবে? ওয়াচেস হবে। হি ওয়াচেস, আমরা সংক্ষেপে লিখি টিভি। সে টিভি দেখে, আমরা বলতে পারি যে অ্যাট নাইট, তাই না? আমরা এটা বলতে পারি যে এভরিডে, এটা চাইলে আমরা শুরু দিতে পারি যে এভরিডে হি ওয়াচেস টিভি অ্যাট নাইট, সে প্রতিদিন রাতে। এখন এই এই দুইটাকে আপনি উঠিয়ে দিয়ে আপনি বলতে পারেন যে এভরি নাইট, তাহলে আপনাকে আর ওই এভরির কথা আলাদা বসানো লাগবে না। এভরি নাইট মানে সে প্রতিদিন রাতে দেখে। কথা কি বুঝতে পেরেছি আমরা? গত ক্লাসে দেখিয়েছিলাম না, এভরি মর্নিং,
এভরি ইভিনিং, এভরি আফটার, এগুলো মানে প্রতিদিন সকালে, প্রতিদিন বিকালে, প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন রাতে, তাই না, প্রতিদিন দুপুরে, এভরি নুন। এই যে এভরি নাইট মানে সে প্রতিদিন রাতে, এটাকে কোনো প্রিপোজিশন লাগবে না, যে ইন এভরি নাইট বা অ্যাট, এগুলো লাগবে না। হ্যাঁ, এভরি পরে এরকম সময়বাচক অর্থ থাকলে এগুলোর কোনো প্রিপোজিশন লাগবে না। তা সে প্রতিদিন রাতে টিভি দেখে। সে প্রতিদিন রাতে টিভি দেখে না, তাহলে হবে কি বলেন তো? হি, কি দেবো আমরা? ডাজ হবে। কেন ডাজ হবে? আই এস আছে। এরপরে ওয়াস এসটার শুধু একবারে মেইন ভাবটা, মানে এস বাইজ উঠে একবার মেইন চলে ওয়াস হয়ে যাবে। এইটা আমার মাথায় রাখতে হবে। এভরি নাইট কি করে? এভরি নাইট সে কি করে না আপনার, টিভি দেখে না। সে কি প্রতিদিন রাতে টিভি দেখে? তাহলে হবে কি? ডাস নিয়ে আসেন, ডাজ হি। জাস্ট ডাসটাকে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো ইংলিশের বেসিক। এই বেসিকগুলো আপনি ধরতে পারলে ধীরে ধীরে সামনের দিকে অনেক আগাতে পারবে যারা বিগিনার্স আছেন। সে কি প্রতিদিন টিভি দেখে না? তাহলে হবে কি? ডাজেন্ট হি ওয়াচ টিভি এভরি নাইট। সে সে প্রতিদিন রাতে মানে কেন টিভি দেখে? কেন? তাহলে হবে কি? ওয়াই ডাজ। যে ডাব্লিউ এটার সাথে যায় সেটা ব্যবহার করেন আপনি, যেটা সেটার সাথে অর্থের সাথে মিলে, তাই না? টিভি কেন সে প্রতিদিন রাতে টিভি দেখে, তাই না? এবার আপনি বলতে পারেন যে কেন সে প্রতিদিন রাতে টিভি দেখে না? তাহলে হবে কি? ওয়েন ডাজেন্ট হি, আমরা বলতে পারি যে ওয়াচ টিভি এভরি নাইট। সে প্রতিদিন রাতে কেন টিভি দেখে না? ঠিক একইভাবে আমরা ডাজ দিয়ে অনেকগুলো দেখলাম, ডু দিয়ে আমরা করতে পারি না? আমরা যদি বলি, দেখে আমি বললাম যে দে, তারা প্রতিদিন আমার কাছে আসে, তারা প্রতিদিন আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আচ্ছা, আপনারা এই বাক্যটা আমাকে বলেন, তারা প্রতিদিন আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তাহলে প্রথমেও আপনি এই বাক্যটা সাবজেক্ট কোনটা? কারা আসে? দে। ভার্ব কোনটা? কাম। তারা আসে আমার কাছে মানে টু মি। টু টু অর্থ কোনো ব্যক্তির কাছে প্রতি, এমনটা বোঝায়, কাছে প্রতি। তো দে কাম টু মি, আমার কাছে আসে। আমরা বলতে পারি যে এভরি ডে, প্রতিদিন আসে। উইথ, আমরা বলতে পারি যে সেটা সাম ইস্যুস, কিছু সমস্যা, কিছু বিষয় নিয়ে আমার কাছে তারা প্রতিদিনই আসে। তারা প্রতিদিন আমার কাছে আসে না, তাহলে হবে কি? দে ডোন্ট হবে। তখন কেন ডোন্ট হবে? ডোন্ট হবে কেন? এখানে এস বাই এস নাই, এই জন্য দে ডোন্ট, জাস্ট অতিরিক্ত ডু আনবো, আর সব ঠিক থাকবে। তাই আমার কাছে প্রতিদিন আসে না। হ্যাঁ, আমরা চাইলে এবিলিটিটা শেষও দিতে পারি, দে কাম টু মি উইথ, বলতে পারে সাম ইস্যুস। তারা কিছু ইস্যু নিয়ে আমার কাছে আসে। কবে আসে? এভরিডে, প্রতিদিন। তারা প্রতিদিন আমার কাছে, তারা কি প্রতিদিন আমার কাছে আসে? তাহলে হবে কি? ডু দে কাম, ডুটা নিয়ে আসে। ডু দে কাম টু মি, তারা কি আমার কাছে আসে? উইথ সাম ইস্যু, তারা কি কিছু কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসে? ইস্যুস হবে, যে এভরিডে, তাই না? এই যে সিঙ্গুলার প্লুরাল, কেন এখানে সামের পরে ইস্যুস হবে? কেন? সাম মানে একের অধিক, এই জন্য ইস্যুস হবে। আপনারা আপনাদের বাসায় নিশ্চয়ই বিভিন্ন গ্রামার বই আছে। আপনারা বিশেষ করে ক্লাস 3 4 সরি 5 5 6 7 8 9-এর যে গ্রামার বইগুলো, ওখানে নাম্বার নামে একটা টপিক আছে, নাম্বার গ্রামারে, সিঙ্গুলার থেকে প্লুরাল করা নাউন, এগুলো শিখে নেবেন, এগুলো দেখবেন। এগুলো আমার দরকার আছে আপনার কথা বলার মধ্যে একুরেসি, শুদ্ধতা আনার জন্য, লেখার মধ্যে। তো আমি বললাম যে তারা কি আমার কাছে প্রতিদিন আসে কিছু সমস্যা নিয়ে? তারা কি আসে না? তাহলে হবে কি? ডোন্ট দে কাম, জাস্ট কি? ডোন্ট দে কাম টু মি, তারা কি আমার কাছে আসে না? উইথ সাম ইস্যুস। প্রবলেমস এর জায়গায় আমরা ইস্যু ব্যবহার করতে পারি, ইস্যুস। যেখানে আপনি প্রবলেম ব্যবহার করবেন, এটা আরেকটা সুন্দর অর্থ হচ্ছে ইস্যু। হ্যাঁ, আচ্ছা। তারা আসলে বলতে পারেন যে তারা কেন প্রতিদিন আমার কাছে আসে, কেন প্রতিদিন কিছু সমস্যা নিয়ে আসে? ওয়েন, ওয়াই ডু, এবার কি? দে। তাহলে এটা নিয়ে আমার কি আর প্র্যাকটিস করাতে হবে? বলেন আপনারা। ইস্যুস এভরিডে, এটা নিয়ে কি আর প্র্যাকটিস করাতে হবে, না আরো দেখাতে হবে? বলেন, কথা বলেন। পারবো স্যার। না, এখন তো আপনাদের আরো বাসায় এটা নিয়ে আবার কাজ করতে হবে। আপনাদের একদিন সময় তো এই জন্যই দেওয়া হয়। এটা মানে তো এই না, ভাষাটা এমন না আপনি ক্লাস করেন রেখে, এমনটা না। ভাষাটাকে ভালোবাসতে হবে। আচ্ছা, কার কার রিডিং এর সমস্যা আছে একবারে অনেস্ট কথা বলেন। আপনাদের এখানে কারো কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। আর দিন শেষে আপনি ইংরেজি শিখতে পারলে আপনার লাইফে বেনিফিট হবে। যাদের সাথে এখন ক্লাস স্যার করতেছেন, আমার আছে। রাজীব ভাইয়ের আছে, আর বাকি কার আছে? ভালো, বেশ ভালো, থ্যাংক ইউ। স্যার আমার আছে। তাহলে যাদের এই সমস্যাগুলো আছে, আপনারা এই যে বাচ্চাদের বইগুলো পড়বেন এখন আপাতত, আস্তে আস্তে লেভেলটা বাড়ান। বাচ্চাদের বইগুলো ছোট ছোট অর্থ থাকে, সহজ সহজ, ওগুলো পরে আগে ওগুলো আপনি ইউজ টু হন। এরপর ধীরে ধীরে লেভেল বাড়ান। আমি আপনাকে বলছি না আপনি এখনই মানে হাই লেভেলের বইগুলো পড়েন। ইংরেজি পড়তে হবে দেখে দেখে। সেখানে পড়তে গিয়ে আপনি দরকার বোধ হয় একটা পেজ আপনি 2 3 বার করে পড়েন, কারোর কাছ থেকে হেল্প নেন, আমার কাছ থেকে হেল্প নেন। আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে ভাইয়া বা স্যার, আমাকে এগুলো একটু মানে এই 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 সব একটু আন্ডারলাইন করে দিতে পারেন, যে এই ওয়ার্ডগুলো একটু উচ্চারণটা বলে দেন।
হ্যাঁ, আর এগুলো সিলেবল ভাগ করে পড়বেন। ঠিক আছে, সিলেবল তো বুঝি আমরা, সিলেবল বুঝি আমরা, সিলেবল কি কি বুঝি, ইংলিশের সিলেবল কি কি বুঝি বলেন? সিলেবল কেউ বুঝিনি আমরা, সিলেবল। আচ্ছা, সমস্যা নেই, আমি আমি স্যার বুঝি। স্যার বলতে দেখেন এই যেখানে লেখা আছে ট্রাভেল, উচ্চারণ করবে দ্বারা এইভাবে করে, রিডিং এ খুব সমস্যা, উচ্চারণ করে পড়েন। TRA, ট্রাবিএল, ট্রাভেল, 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 এভাবে করে। ইউটিউবে, ইউটিউবে একটা ইয়ে আছে রিডিং এ শেখার জন্য, একটা ওই একটা টপিক বলে, ওটাকে বলা যায় গ্রেডেড রিডিং। কি বলা হয়? লিখে রাখতে হবে, সার্চ করবেন গ্রেডেড রিডিং, দেখবেন ছোট ছোট গল্প আকারে ওই রিডিং গুলো ওরা ওই করে উচ্চারণ করে 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 পড়ে। ওখান থেকে রিডিং শিখতে পারেন, কোন শব্দের উচ্চারণ কিভাবে, এভাবে করে একটু হতে হবে, ক্রেজি হতে হবে, আপনার ভিতরে ওটা আর্ট থাকতে হবে, তাড়না থাকতে হবে, তাহলে শিখবেন। হ্যাঁ, এই যারা বলতেছেন আমরা অনেক বিজি, সময় পাই না, আরে ভাই আপনি যখন গাড়িতে থাকেন, বিভিন্ন হাঁটতেছেন, বিভিন্ন অ্যাপে কথা বলেন, এখন তো দুনিয়া উন্মুক্ত। আগে তো কথা বলা প্র্যাকটিস করার জন্য লোক পাওয়া যেত না, হাতে কোনো দু একজন শিক্ষিত মানুষ থাকতো। এখন তো আপনার আপনার পাশে কার সাথে বলতে হবে না, আপনি এই যে চ্যাট জিপিটিতে কথা বলা যায়, আপনি বিভিন্ন অ্যাপে কথা বলা যায়। ওই যে ফ্রি ফুড টক একটা অ্যাপের কথা বললাম আপনাদের, ওই যে একটা ওয়েবসাইটের কথা বললাম, গুগলে সার্চ করেন ফ্রি ফুড টক, সেখানে গিয়ে আপনি যে কথা বলতে পারেন বিভিন্ন মানুষের সাথে, আপনি জাস্ট মজা করবেন, কে হাসছে কে কাছের দরকার নাই। দিন শেষে এই ইংলিশে স্কিল হলে আপনি বেনিফিট পাবেন, লং টার্ম বেনিফিট পাবেন। এবং ইংরেজি ভাষাটা এমন একটা ভাষা, ম্যাজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা আপনার শুধুমাত্র আপনার যে চাকরির ক্ষেত্রে বা বিদেশ যাওয়ার ক্ষেত্রেই না, আপনার আপনি যদি দেশে থাকেন কোনো স্মার্ট বিজনেস করতে চান, সেটা হতে পারে আপনার টেকনোলজি রিলেটেড বিজনেস, হ্যাঁ, হতে পারে আপনার এগ্রিকালচার, হতে পারে মেডিসিন, সব ক্ষেত্রে আপনি ইংলিশ ভালো জানলে আপনার জন্য সব ইজি হয়ে যাবে। যারা ফার্মেসি দেয়, এরা ভালো ইংলিশ, তারা অনেক কিছু তারা ইংলিশে পড়ে বুঝতে পারবে। ইংরেজিটা হলো এখন এক কথা হলো, আমাদের তিন বেলা যে আমরা খাবার খাই, এই খাবারটা যেটা যেরকম আমাদের লাইফে গুরুত্বপূর্ণ, ইংলিশটা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ। এখন একজন টিচার, আপনারা হয়তো বা আমার কোর্স যারা এখন ক্লাস করতেছেন, এগুলো জাস্ট ফাঁকে বলতেছে আপনাদেরকে বোঝানোর জন্য। হয়তো বা অনেকে মনে করতেছেন যে এভাবে করে কি স্পিকিং শেখা যায়। এখন দেখেন অনলাইনে কিন্তু একটা বিষয় এখানে লেখা আছে, যেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে, যে স্পিকিংটা আপনারা গ্রুপ তৈরি করে সেখানে প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটা চাইলে আপনাকে হেল্প করতে পারে। এখানে চাইলেও কিন্তু আমরা ঘন্টা ঘন্টা প্র্যাকটিস করতে পারছি না, এখন অনেকে থাকে নেটওয়ার্ক ইস্যু থাকে। আর অনেকে আমরা দেখি যে অনেকে খুব ভালো ইংলিশে কথা বলে এবং তারা গ্যারান্টি দেয় যে আপনি 15 দিন ক্লাস করে ইংরেজি শিখে যাবেন, এক সপ্তাহে ইংরেজি স্পোকেন শিখতে পারবেন। এগুলো ফালতু কথা। এই যে LTD জেড নামে একটা প্রতিষ্ঠান আছে মালিবাগ মৌচাকে, আমি তাদের সম্পর্কে সরাসরি এই বলতে পারি, বদনামই বলতে পারি। এরা, আমি অনেকের কাছ থেকে শুনেছি, আমি যে ভাষা নিয়ে কাজ করি দীর্ঘ বছর, তারা প্রেজেন্টেশন মুখস্থ করিয়ে এদেরকে সোশ্যাল মিডিয়া প্রকাশ করে। আরো প্রতিষ্ঠান আমি নাম বলবো না, যেখানে আমি কাজ করে আসছি, আমি দেখছি যেসব পোলাপন আগে থেকে মোটামুটি তারা ভালো ইংলিশ মোটামুটি জানে, এদেরকে দিয়ে কথা বলায়, একটা স্ক্রিপ্ট ধরায় দিয়ে ওগুলো মুখস্থ করে দেন ওটাকে ভিডিও করে কাটছাট করে প্রকাশ করে। আমাদের দেশে ইংরেজি শেখার জন্য আমরা যে ভুলটা করি, আমরা অনেক সময় বিভিন্ন টিচারকে দেখে আমরা প্রতিষ্ঠানে যাই, আসলে ওই টিচার কিন্তু আপনাকে পড়ায় না। আমি যদি এখানে একবার নাম ধরে ধরে বলি, আপনার সাইফুর, সাইফুর স্যারের প্রতিষ্ঠান থেকে আপনার সাইফুরসে কোচিং জীবন হতে অনেকে করছেন, সাফিন্সের নাম শুনছেন, ইংলিশ সাহেবের নাম শুনছেন, এইসব প্রতিষ্ঠানে এরা কিন্তু ডিরেক্টলি ক্লাস নেয় না, এরা ফাঁকে ফাঁকে দু একটি ক্লাস নেয়, ওটা ইউটিউব পাবলিশ করে। মূল কথাটা হলো শিখতে হবে নিজেকে, আপনি গাইডলাইনটা কোন জায়গা থেকে পান, এটা হচ্ছে মূল কথা। আমার কথার সাথে কি একমত হয়েছেন আপনারা? তো এই জন্য কথাগুলো কেন বলছি, এই যে রিডিং এর ব্যাপারটা বললাম, এই বাচ্চাদের ছোট বইগুলো ক্লাস 4, 5, 6, 7 বইগুলো পড়তে পারেন, অথবা এর আগের বইগুলো পড়তে পারেন, ছোট ছোট গল্পের বই আছে বাচ্চাদের জন্য, এগুলো বিভিন্ন জায়গায় কিনতে, এগুলো পড়েন। ইউটিউবে যে গ্রেডেড রিডিং নামে একটা ইউটিউব চ্যানেল পাওয়া যায়, এগুলোর বই, এগুলো শিখেন, এগুলো হবে। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা চলেন এবার আমরা আরো কিছু দেখি, দুই একটা দেখি। আচ্ছা ধরেন আমরা যদি আরো দেখি, যেমন দেখেন, দেখেন আমরা যদি বলি যে উই, দেখেন আমরা বললাম যে কি করি আমরা, বলেন তো? আমরা বলতে পারি যে আসলে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। উই লার্ন, কি করি আমরা? যে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, টুগেদার বলতে পারি, আমরা একসাথে কি করি, আমরা ইংরেজি শিখি, প্রতিদিন বলতে পারি। আমরা ইংরেজি শিখি না, তাহলে হবে কি? উই ডোন্ট, উই ডোন্ট লার্ন। কেন ডু দিলাম আমরা, এখানে এস বাই এস নাই। উই ডোন্ট লার্ন ইংলিশ, বললাম কি টুগেদার, আমরা ইংরেজি শিখি না, এমনটা বললাম। এখন এটাকে প্রশ্নবোধক বা নাবোধক করে করতে পারবেন না আপনারা? এগুলোকে আমার দেখাতে হবে আর? আশা করি দেখাতে হবে না। তো চলেন আপনাদেরকে আমি আহ ওই যেগুলো বললাম, যে বারে বারে আমরা আফটার দ্যাট না বলে বা দেন না বলে আমরা তারপর লিখে রাখেন, দেন অর্থ তারপর লিখে রাখেন, দেন, দেন অর্থ তারপর,
আফটার দ্যাট তারপর, তারপরে নেক্সট মানে তারপর, তারপর আপনার আফটার ওয়ার্ডস মানে তারপর, হ্যাঁ, এগুলো। তারপর আপনারা বলতে পারি, আমরা যেটা বললাম যে আফটার এর পরে ভার্বের সাথে আইএনজি, এটা দিয়ে আপনি বোঝান কোনো কিছু করার পরে, তাই না? তো বারে বারে আমরা দেন না বলে আমরা এর পরিবর্তে আফটার ওয়ার্ড বলবো। হ্যাঁ, আফটার ওয়ার্ডস, আফটার দ্যাট, নেক্সট, এগুলো। আফটার দ্যাট মানেটা কি? তারপর। আফটার দ্যাট মানেটা কি? তারপর। রাইট, এটা আপনাদেরকে আমি দিয়ে দেব। নেক্সট মানেও তারপর। নেক্সট মানে কি? এরপর বা তারপর, একই কথা। ঠিক একইভাবে আফটারওয়ার্ডস মানেও তারপর, তাই না? আই হোপ আপনার এগুলো। হ্যাঁ, তারপর আফটার ডুইং মানে হচ্ছে কোনো কিছু, আমরা বলতে পারি যে কি কোনো কিছু করার পর। ধরেন আমরা ডেইলি রুটিনটা আমরা আমরা একটু এখান থেকে লেখার চেষ্টা করি। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা একেবারে সকালে আমরা কি করি? আপনি কি বলবেন? যে আই, খেয়াল করেন, আপনি যদি বলেন যে আমি সাধারণত, মানে সকাল 5টায় ঘুম থেকে উঠি, সাধারণত কথার ইংলিশ থেকে ওখানে নিচে শিটে লেখা আছে, মেন শিটে, আই ইউজুয়ালি ইউ ইউজুয়ালি কি হবে? ইউজুয়ালি, জ জ ইউজুয়ালি, এটা জ সাউন্ড। আই ইউজুয়ালি গেট আপ, উঠি, অ্যাট, বলতে পারি কি বলেন তো, 5 AM। সকালে আমি সাধারণত সকাল 5টায় আমি ঘুম থেকে উঠি। তারপর আফটার দ্যাট অথবা কি দেন, তারপর কি করি? আই, বলতে পারেন যে আই ব্রাশ মাই টিথ, তাই না? আমি অ্যান্ড কি ওয়াশ মাই, বলতে পারো যে ওয়াশ আই 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 ব্রাশ মাই টিথ এন্ড ওয়াশ মাই কি, ওয়াশ মাই ফেস, এমনটা বলেন। ওকে। এবার আমরা বারে বারে আফটার দ্যাট না বলে আমি বলতে পারি যে আফটার ওয়াশিং, অথবা আপনি বলতে পারেন যে আফটার রিফ্রেশ, হ্যাঁ, রিফ্রেশিং মাই সেলফ, নিজেকে মানে ফ্রেশ হওয়ার পরে আপনি বলতে পারেন যে আই গো আউটসাইড ফর ওয়াকিং, আমি হাঁটার জন্য বাইরে যাই, তাই না? এন্ড আপনি বলতে পারেন যে এন্ড আই ওয়াক, এবং আমি হাঁটি ফর সাম টাইম, কিছু সময়ের জন্য হাঁটি, ফর সাম টাইম। এবার বলতে পারেন যে আফটার, খেয়াল করি আমরা দেখি, আফটার রিটার্নিং, ফিরে ফিরে আসার পর, অথবা আফটার কামিং বলতে পারেন, আফটার রিটার্নিং হোম। এটা নিয়ে আমি এখন কথা বলবো, হোমের পর আমি কেন টু দিলাম না। আফটার রিটার্নিং হোম, বাড়ি আসার পরে কি করি আমি? আপনি বলতে পারেন যে আই টেক ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা করি। অ্যান্ড আফটার, অথবা বলতে পারি বারে বারে আমরা আফটার না দেন, এটা বলতে পারি দেন, তারপর আপনি বলতে পারেন যে আই গেট রেডি, আমি রেডি হই। গেট রেডি মানে রেডি হওয়া, লিখে রাখতে পারেন, গেট রেডি, রেডি হওয়া। গেট রেডি কিসের জন্য? স্কুলে যাওয়ার জন্য, ফর গোয়িং টু স্কুল আর অফিস। পরের পর আইএনজি হবে, এগুলো প্রিপোজিশন, প্রিপোজিশন পর আইএনজি হয় ভার্ব আসলে, ভার্ব গো একটা ভার্ব। আই গেট রেডি ফর গোয়িং টু, বলতে পারেন যে স্কুল অর অফিস, অফিসের জন্য আমি রেডি হই। এবার আপনি বলতে পারেন যে নেক্সট, আপনি বলতে পারেন যে আসলে আই টেক, অথবা বলতে পারেন যে আই অ্যাকচুয়ালি রিচ মাই, আপনি বলতে পারেন যে আমি পৌঁছাই, আই রিচ মাই স্কুল, অর আপনি বলতে পারেন যে অফিস বাই বাস, বাসে করে পৌঁছাই। এবার বলতে পারেন যে আফটার রিচিং, এই দেখেন পৌঁছানোর পরে রিচিং, আফটার রিচিং দেয়ার, বলতে পারেন যে ফার্স্ট অফ অল, প্রথমত কি করেন যে আই রিড, বলতে পারেন যে আই রিড নিউজ পেপারস, আই রিড নিউজ পেপার ফর আ ওয়াইল। বারে বারে যে ফর সাম টাইম না বলে আমরা বলতে ফর আ ওয়াইল মানে কিছুক্ষণ সময়। লিখে রাখেন, ফর আ ওয়াইল মানেও কিছুক্ষণ, সাম টাইমের পরিবর্তে ফর আ ওয়াইল, কিছুক্ষণ সময় ধরে আমি পত্রিকা পড়ি। দেন আপনি বলতে পারেন যে আই অ্যাকচুয়ালি মিট মাই কলিগ, তাই না? আমি কলিগদের সাথে মানে মিট করি। মানে কি মিস্টেক হলো? ওকে, ঠিকই তো আছে। এখানে কোথায় মিস্টেকটা? এখানে এ হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। কলিগস, যে আই মিট মাই কলিগস এন্ড অ্যাকচুয়ালি টক টু দেম, তাদের সাথে কথা বলি। টকের পরে সাথে টু বসে, কারোর সাথে কথা বলা, টক টু সামন। যেমন আই টক টু মাই, বলতে পারেন যে আই টক টু মাই মাদার ওভার ফোন এভরি ডে অর এভরি নাইট, প্রতিদিন রাতে আমি মায়ের সাথে ফোনে কথা বলি। আই টক টু মাই মাদার, অর আই টক টু মাই মাদার ওভার দ্য ফোন এভরি নাইট, প্রতিদিন রাতে মায়ের সাথে ফোনে কথা বলি। এটা বলতে পারেন যে আমি মিট মিট করি, কথাবার্তা বলি। দেন আপনি বলতে বারে বারে এখন বলতে পারেন যে দেন আই স্টার্ট
দেখেন, আই স্টার্ট মাই ওয়ার্ক, অর আই স্টার্ট মাই রুটিন ওয়ার্ক, আমার যে নিয়মিত দৈনন্দিন রুটিন কাজগুলো আমি কি করি, করা শুরু করি। অ্যান্ড অ্যাকচুয়ালি কিপ ডুইং, করতে থাকি। কিপ ডুইং মানে করতে থাকা, কিপ ডুইং লিখতে থাকতে মানে কিপ ডুইং করতে থাকা, কিপ গোয়িং যেতে থাকা, তাহলে কিপ ডুইং করতে থাকি, টিল মানে পর্যন্ত। আপনি বলতে পারেন যে টিল অন পিএম, একটা পর্যন্ত আমি কাজ করতে থাকি, মানে করতে থাকি। এবার বলতে পারেন যে আফটার ওয়ার্ডস, বারে বারে আমরা বলতে পারি যে আফটার ওয়ার্ডস, এই সরি একসাথে একসাথে হবে, এভাবে হবে আফটার, আফটারওয়ার্ডস, তারপরে আফটারওয়ার্ডস একটা কমা হবে, এই যে দে নেক্সট গুলো কমা হবে বাকি শুরুতে বসালে। আফটারওয়ার্ডস আই টেক, কি করি, আই টেক লাঞ্চ, তাই না? আপনি বলতে পারেন যে আই টেক লাঞ্চ উইথ মাই অ্যাকচুয়ালি কো ওয়ার্কার্স, তাদের সাথে আপনি কাজ করেন, এতে বলে সহকর্মী। কো ওয়ার্কার্স মানে কি, ওই যে কলিগের পরিবর্তে তাদের সাথে আপনি লাঞ্চ করেন। হুম। এবার আপনি বলতে পারেন যে আফটার টেকিং, বারে বারে আবার আফটার, এগুলো না, আমরা বলতে আফটার টেকিং লাঞ্চ, টেকিং লাঞ্চ আই টেক, বলতে পারেন যে আসলে আমি কিছু বিশ্রাম করি, আই টেক সাম রেস্ট, আমি কিছু বিশ্রাম করি। অ্যান্ড স্টার্ট, স্টার্ট ওয়ার্ক, অথবা স্টার্ট ওয়ার্কিং, কাজ করা শুরু করি, অ্যাগেইন আবার, তাই না? এবার বলতে পারেন যে মানে এবার বলতে পারেন যে দেন আই কন্টিনিউ, আমি চালিয়ে যাই, কন্টিনিউ চালিয়ে যাওয়া, কন্টিনিউ মাই ওয়ার্ক অথবা মাই জব, বলতে পারেন যে টিল, বলতে পারেন যে 5 PM, 5 মিনিট করে দেখি। আপনি বলতে পারেন যে আসলে, এবার বলতে পারেন যে নেক্সট, অথবা দেন বলতে পারেন যে মাই অফিস আর স্কুল, ছুটি হওয়া মানে কি, ব্রেকস আপ, ছুটি হওয়া। ব্রেক আপ অর্থ কোনো রিলেশন হয় না, যেটা এইটা এই ক্ষেত্রে ব্রেকে ব্যবহার করে, বা কোনো ছুটি হওয়া, ব্রেকস আপ হয়, হ্যাঁ? বলতে তারপর আমার অফিস ছুটি হয়, বলতে পারেন যে সরি, অফিস ছুটি হয় অ্যাট, আপনি বলতে পারেন যে অ্যাট, সময়ের আগে, ঘড়ির সময়ের আগে অ্যাট বসে, কয়টায় আসে হয়, বললাম ধরেন আপনি বললেন যে সরি 5, তাই না? যে 5 AM, এভাবে করে 5 PM বললেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আসলে দেন, বারে বারে আমরা বলতে পারি যে দেন আই অ্যাকচুয়ালি কাম ব্যাক, আমি ফিরে আসি, কাম ব্যাক মাই হোম, কাম ব্যাক, কাম ব্যাক, যদি আমরা মাই বসে তাহলে টু মাই হোম হবে, টু মাই হোম। তারপর আমি এখনই দেখাচ্ছি কোনটার আগে আমরা টু বসাবো না। বাসায় ফিরে আসি, একটু রেস্ট করি, বন্ধুদের সাথে তারপর বাইরে যাই, এভাবে করে বন্ধুদের সাথে একটু আড্ডা দেই, তারপর আবার ফিরে আসি, পড়াশোনা করি, রাতে কটায় ঘুমাতে যান, এই জিনিসগুলো বলবেন, টিভি দেখেন রাতে 1 ঘন্টা, গল্প করেন, এভাবে করে আমরা এগুলো এগুলো কি বর্ণনা করতে পারবেন কি পারবেন না বলেন? পারা যাবে? এখন আপনাদেরকে আমি দেখাই, যেমন আমরা বলি, যেমন আই গো টু, গো টু, এখানে গো এর পরে টু দিলাম কেন আমরা, গো এর পরে টু দিলাম কেন বলেন? এই জি ট্যুরটা হলো গন্তব্য, নির্দিষ্ট গন্তব্য, এবং সেখানে একটা মুভমেন্ট, গতি থাকে। একদিক হলো গন্তব্য, আপনি কোথাও যাচ্ছেন বা কোথাও আসছেন বা কোথাও কোনো কিছু নেওয়া হচ্ছে বা নেওয়া হয়, সেখানে একটা নির্দিষ্ট গন্তব্য, ডেস্টিনেশন থাকবে, একটা গতি থাকবে, মুভমেন্ট, সেখানে টু হয়। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে, তাহলে আমি অফিসে কি হবে, আই গো টু অফিস। মার্কেটে তাহলে কি হবে, আই গো টু মার্কেট, তাই না? আই গো টু ফেয়ার, মেলায় যাই। ঠিক একইভাবে আমরা আই গো এর পরে, আমি বাড়ি যাই, আমি বললাম যে আমি 5টায় বাড়ি যাই, আই গো হোম, হোমের আগে আমি টু দিলাম না কেন? এই সম্পর্কে কারো কারো ধারণা আছে বলেন? কথা বলেন। হোমের আগে যে টু হয় না, এটা কি কেউ জানতেন? সেটা বলেন, আমাকে আমাকে একটু জানান। না তো। আচ্ছা, আমি আপনাকে বলি। জানি না স্যার। হোম, আমি জানতাম। হোম অ্যাব্রোড, তারপর হচ্ছে হিয়ার, দিয়ার, হ্যাঁ, মানে হিয়া দেয়া, তারপরে এবার আপনার যে আউটসাইড, আউটসাইড, ইনসাইড, তারপরে সামওয়্যার মানে কোথাও, হ্যাঁ, সামওয়্যার, সরি, সামওয়্যার মানে কোথাও, সামওয়্যার, তারপর হচ্ছে এনিওয়্যার, তাই না? এই যে আপনার এগুলোর আগে কখনোই আপনি, তারপর হচ্ছে যে আমরা যে বলি যে লাইভ, হ্যাঁ, তারপর হচ্ছে যে অনলাইন, এগুলোর আগে কোনো ধরনের যে যে ওয়ার্ডগুলো দ্বারা গতি বোঝায়, যেমন যাওয়া আসা, এরপরে যদি ওয়ার্ডগুলো বসে, এগুলো আগে কখনো টু বসবে না, কি করবে না? আমরা বলবো যে নো টু, কি হবে না, কোনো টু বসবে না এগুলোর আগে। খেয়াল করি, আমরা যখন বলি যে আমি বাড়ি যাই, তাহলে হবে কি, আই গো হোম, এটার আগে টু বসবে না। আই আই গো অ্যাব্রোড, আমি বিদেশ যাই, যদি বলি বিদেশ যাব, তাহলে হবে কি, আই উইল গো অ্যাব্রোড।
নট টু অ্যাব্রোড হবে না। আমি যদি বলি যে এখানে আসো, তাহলে হবে কি কাম হিয়ার। কাম হিয়ার, এখানে আসো। কাম টু হিয়ার হবে না, কি হবে না, হবে কাম হিয়ার হবে। আমি যদি যে ওখানে যাও, গো দেয়া, গো টু দেয়ার না। এখন বলতে পারো যে দেয়ার তো একটা গন্তব্য, তো ওখানে টু হবে না কেন? এগুলো ব্যতিক্রম, আর এগুলোর ব্যাখ্যাটা হলো, এটা দিলে আপনারা হয়তো বা কেউ নাও বুঝতে পারেন। এগুলো, এই ওয়ার্ডগুলো মানে জন্মগতভাবে এরা অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের আগে মূলত প্রিপোজিশনটা বসে না, নাউনের আগে বসে। হ্যাঁ, তো এমন আমি যদি বললাম যে ভিতরে ভিতরে আসো, তাহলে হবে কি কাম, কাম ইন অথবা কাম ইনসাইড। নট কাম টু ইনসাইড হবে না, কি হবে না? ঠিক একইভাবে যে যদি বলে যে আসলে বাইরে যাও, তাহলে হবে কি গো, গো আউটসাইড, কি হবে, গো আউটসাইড। কথা কি বলতে পারছি? এভাবে করে আচ্ছা, যদি বলে চলো লাইভে যাই, আমরা বলি না চলো লাইভ বলতে বসবাস করা, লাইভ মানে সরাসরি সম্প্রচার, এই টাইপের লাইভ। তাহলে কি লেটস গো, আমি বললাম যে আসলে গো লাইভ, লাইভে যাও। আমি বললাম যে নাও গো লাইভ, লাইভে যাও। এই লাইভ বলতে এখানে ই না, লিভ না, এটা হচ্ছে লাইভ। হ্যাঁ, লাইভে যাওয়া। আমি বললাম যে অনলাইনে আসো, তাহলে হবে কি কাম অনলাইন, কি হবে, কাম। সোজা কথা, এগুলো একটু টু হবে না। এখন কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন তো। আমরা যে বলেছি গো সামওয়্যার, কি হবে না, গো টু সামওয়্যার হবে না, গো সামওয়্যার। এগুলোর আগে টু হবে না। তাহলে আমরা আজকের ক্লাসে যে লেসনগুলো শিখলাম, প্রথমত আমাদের শিখলাম, আমরা যেটা শিখলাম সেটা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা শিখলাম, এগুলোকে নাবোধক বা প্রশ্নবোধক করার জন্য ডু এবং ডাস নেব। ডু এবং ডাস যখন নেব, তখন বারবার সবসময় কি V1, এটা একেবারে বেস ফর্মে চলে আসবে, কখনো এটার সাথে এস বা কিছু থাকবে না। এই একটা কথা আমরা দেখলাম। দ্বিতীয় হলো, আমরা যে ডেইলি রুটিনটাকে বর্ণনা করার জন্য এই যে তারপর বারে বারে দেন না বলে আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, নেক্সট, আফটার পরে ভাইরে ডেইলি রুটিন ডেসক্রিপশন, এটা আমরা দেখলাম। এটা আপনারা আবার নিজেরা এটা একটা প্রেজেন্টেশন বানাবেন, নিজে বলবেন সকাল থেকে রাত পর্যন্ত যা করেন। এটার জন্য আপনার যে যে শব্দ আপনি জানেন না, শিখিয়ে নেবেন, আমার কাছ থেকে নেবেন। বাক্য তৈরি করতে যাবেন না, সেটা আমাকে জিজ্ঞেস করবেন। তৃতীয় হলো, আমরা এই যে কিছু একটা নিয়ম দেখলাম, এই যে প্রিপোজিশনের যে রুলটা, যে প্রিপোজিশন অফ টু। হ্যাঁ, প্রিপোজিশন অফ টু, এটা আর কি টু এর যে ব্যবহারটা দেখলাম। এই কয়েকটা জিনিস ফোকাস করেন। আপনাদেরকে আবারও বলবো, আমি আজকে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। আমি হোমওয়ার্কটা দিব আপনাদেরকে। আপনাদের কাছে নেক্সট ক্লাসে আমি লিখিত হোমওয়ার্ক চাইবো কোনগুলো, আমি আপনাদেরকে বলি। লিখিত হোমওয়ার্ক চাইবো, এই যে এস অথবা ইয়ে যোগ করার যে রুলগুলো, এগুলো আপনাকে আমাকে রিটেন আকারে দিবেন, লিখিত। এটা মিনিমাম 5 বার করে লিখবেন, এগুলো কাজে লাগবে। দ্বিতীয় নম্বর বলবো যে ডাব্লিউ এর যে ওয়ার্ডস গুলো আছে, মেইন যেটা 4 নাম্বার লেখা সেটা আছে, সেগুলো আমি বলবো যে একবারে মানে এগুলো খাতায় লিখবেন, 3 থেকে 4 বার করে লিখবেন, 9টা ওয়ার্ড আছে। ঠিক আছে। ভার্বের লিস্ট আপনারা ওই শিটে কি আপনাদের পড়া হয়েছে? ভার্বের লিস্ট, আমরা বলতে পারি দা হোল শিট, পুরো শিটটা আপনি কি করবেন, ভার্বের লিস্ট পড়া হয়েছে। পুরো শিটটা আপনার পড়ে নেবেন। এরপর ওটা পড়া হয়ে গেলে ওই বই সংগ্রহ করেন, আরো পড়বেন। ভার্ব আমাদের শিখতে প্রতিদিন নতুন ভাষা শিখতে হবে। আর হলো এই যে এগুলোতে বাক্য তৈরি করা, আমি আজকে বললাম না, আপনারা বুঝে নেবেন। বাক্য তৈরি করা, এগুলোকে নাবোধক করা, যত বেশি মুখ দিয়ে বলতে পারেন তত বেশি ভালো। একটা সময় বের করে একটু বক বক করেন, নিজের মতো করে একটু দ্রুত বলার চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ, হাসিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পর্যন্ত রেখে দিচ্ছি। আমাদের ক্লাসটি আবার ইনশাল্লাহ কোনো ধরনের বিপদ আপদ না আসলে আমার সামনে, আপনাদের ক্লাসটি আবার রুটিন অনুযায়ী আবার হবে, শনিবার দিন আবার হবে ইনশাল্লাহ। ভালো থেকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ। সো যে আহ, যেটা বললো যে আপনার ওই যে আহমেদ রুবেল সাহেব আছেন, লয়ার, আইনজীবী মানুষ, উনি কিন্তু আপনাদের নামে মামলা টামলা দিয়ে দিতে পারে। হ্যাঁ, মামলা দিয়ে কিন্তু উনি আবার নিজে আবার এটাকে আবার ফেস করবে। এটা হতে পারে, অতএব আপনারা একটু সাবধান থেকে উনি যা বলে শোনেন। সেটা হলো, উনি বলছে যে আপনারা ভয়েস দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। এই জি মাইন্ড করছে রুবেল সাহেব, কান্না করে দিলেন কেন? জাস্ট মজা করলাম, আপনাদের ভালোর জন্যই বলছি যে উনি যা বলেন শুনেন, আপনারা যে ভয়েস দিয়ে প্র্যাকটিস করেন স্পিকিংটা। হ্যাঁ, উনি যেটা বলছে এটা ভালো একটা প্রস্তাব। ভয়েসটা ওখানে মেবি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।